এই পর্বের শুরুতে দেখা যায় জুরেন ফেংয়ের জন্য অনেক উপহার সামগ্রী আর ভালো ভালো খাবার দাবার নিয়ে আসে, তবে ফেং কিছুই গ্রহণ করতে চায় না। জুরেন তখন বলে, তুমি কি আমার উপর এখনো রেগে আছো? তবে ফেং তাকে মানিয়ে নেয় এবং বলে যে আমি সবসময় সাধারণ জীবনযাপন করতেই পছন্দ করি। জুরেন তখন ফেংয়ের কথা বুঝতে পারে এবং ফেংকে ধরে বলে, তাহলে তুমি কি চাও? ফেং তখন জুরেনের হাত ধরে বলে যে আপনার হাত ধরে। এরপর ফেং আর মনে করতে পারে না, সে চিন্তা করতে থাকে চাচা চাচিকে যেন কি বলে খুশি করত, তার মনেই পড়ছিল না। জুরেন তখন বলে, হাত ধরে সারা জীবন একসাথে কাটাতে চাই। ফেং তখন বলে, হ্যাঁ হ্যাঁ ওইটাই। জুরেন তখন সবাইকে বলে সবকিছু নিয়ে যেতে, শুধুমাত্র সে ফেং এর জন্য স্যুপ রান্না করে নিয়ে এসেছিল, সেটা ফেংকে দেয়। ফেং তখন বলে, আপনি নিজে তৈরি করেছেন? জুরেন বলে, হ্যাঁ। ফেং তাতেই খুশি হয়ে যায়। এরপর দেখা যায় জুরেনের সেবক ইয়ান জুরেনের মায়ের কাছে এসে বলছিল, ম্যাডাম জিউকে দেখে সন্দেহ করার মতো কিছু মনে হয় না, সে রাজাকে অনেক ভালোবাসে এবং রাজাও তাকে অনেক ভালোবাসে। জুরেনের মা তাও ইয়ানকে ফেংয়ের উপরে নজর রাখতে বলে। সিন শিফট হয়, দেখা যায় রাতের বেলা কিন্তি যখন প্যালেসে টহল দিচ্ছিল তখন ফেং বের হয়ে বলে কিন্তির সাথে তার একটু পার্সোনাল কথা আছে। যখন সৈন্যরা এগিয়ে যায় কিন্তি ফেংয়ের কাছে আসে, সে তখন ফেংয়ের সেই ক্রিমটি ফেরত দেওয়ার চেষ্টা করে। তবে তখন ফেং আরও কিছু ক্রিম উপহার দিয়ে বলে, তুমি বলেছিলে এই ক্রিমটা তোমার কাছে অনেক দামি, মনে হয় তোমার এটা ভালো লেগেছে, আর তুমি আমার জন্য এত কিছু করলে, তাই এই সামান্য কিছু তোমার জন্য উপহার। তাই কিন্তি সেই ক্রিমটা তো ফেরত দিতে পারে না, উল্টে তার আরও কিছু ক্রিম নিতে হয়। এরপর ফেং যখন ভিতরে আসে, ময়ূন তখন ফেংকে বলে যে আপনি অনেক ভালো, আপনি সবার দিকে অনেক খেয়াল রাখেন। আর আর বলে যখন ময়ূন থেমে যায়, ফেং বলে, কি হয়েছে বলো? ময়ূন বলে, বলবো না। দুইজনে খুনসুটি করতে করতে চলে যায়। এরপরে দেখা যায় জি হেং অসুস্থ। জুরেন আর ফেং আসে জি হেংকে দেখতে। জুরেন সেখানে ডাক্তারকেও নিয়ে এসেছিল, তবে ডাক্তার জি হেং এর পালস চেক করে নিজেই অবাক হয়ে যায়। বেচারা ডাক্তার পড়েছে ঝামেলায়, একবার ফেং এর চিকিৎসা তো আর একবার জি হেং এর চিকিৎসা। সে বুঝতেই পারে না জি হেং এর কি হয়েছে। সে বলে তার পালস চেক করে মনে হচ্ছে তার শরীরে বিষ আছে, কিন্তু তার তো বিষের কোনো লক্ষণ নেই। জিহিং এর শরীরে তো কোল্ড পয়জন ছিল, যেটা এই সাধারণ ডাক্তারের তো বোঝা সম্ভব না। তাও সে একটি প্রেসক্রিপশন দিয়ে যায়। জুরেন তখন জিহেংকে বলে রেস্ট নিতে, সে আবার পরে আসবে। তারপর সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় জুরেন ফেংকে নিয়ে তাদের ইম্পেরিয়াল টম্বে গিয়েছে। সে ফেংকে লিংবে স্টোন দেখাতে চাচ্ছিল, তবে তারা যাওয়ার সময় হঠাৎ করে জুরেন ফেংয়ের মুখের নিচে একটু চুলকে দিতেই ফেং সুরসুরি পেয়ে হাসতে শুরু করে। ফেং যেহেতু একজন শেয়াল, তাই তাকে চুলকে দিলে তার খুব মজা লাগছিল। কিন্তু তারপরেই ফেং আবার নিজের সজ্ঞানে ফিরে আসে। ফেং জুরেনের সাথে থাকতে থাকতে সত্যি জুরেনের প্রেমে পড়ে যাচ্ছিল। যা হোক, জুরেন ফেংকে সেখানে যাওয়ার সমস্ত মেকানিজম দেখায়। ওই মেকানিজমগুলো বন্ধ করে তারপর পা রাখতে হয়, তা না হলে কেউ যদি সেখানে পা রাখে অটোমেটিক্যালি অনেক তীর এবং ভয়ঙ্কর অস্ত্র বের হয়ে আসে। এরপর জুরেন ফেংকে নিয়ে সেই ঘরে প্রবেশ করে এবং লিংবি স্টোন দেখায়। ফেং অবাক হয়ে চিন্তা করতে থাকে যে এটা তো সেল লকিং পাথর, এটা এখানে কিভাবে এলো, এটা তো ভেঙে গিয়েছিল। জুরেন তখন ফেংকে আবার সে গল্পটা বলতে থাকে এই পাথরটা কিভাবে আকাশ থেকে পড়েছে। তারপর জুরেন ওই পাথরটা টাচ করে, পাথরটা জলজল করে ওঠে। ফেংকে বলে যে আমার বাবা বা দাদা কেউই এই পাথরটা টাচ করলে জলজল করে ওঠে না, শুধুমাত্র আমি টাচ করলে জলজল করে ওঠে, তুমি একবার টাচ করার চেষ্টা করে দেখো। ফেং তো প্রথমে টাচ করতে চাইছিল না, পরে যখন টাচ করে ওই পাথরটা আবারও জলজল করে ওঠে। জুরেন তখন বাচ্চাদের মতো লাফালাফি করতে করতে বলে, দেখেছো এই পাথরটা তোমাকেও তাকে প্রোটেক্ট করার জন্য চয়েস করেছে। যা হোক, জুরেন ফেংকে এখানে নিয়ে এসেছিল এই পাথরটা আরও বেশি সিকিউরিটিতে রাখার জন্য একটি মেকানিজম তৈরি করতে। জুরেন অনেকটাই করে ফেলেছে, তবে সে কিছু বিষয়ে আটকে আছে, আর তাই সে ফেংকে এনেছে যাতে ফেং তাকে সাহায্য করে, যেহেতু ফেং মেকানিজম সম্পর্কে ভালো বোঝে। এদিকে জি হেং জুরেনের খোঁজে এসে জানতে পারে যে জুরেন ঘরে নেই। জুরেনের সেবক জানায় জুরেন কোথায় গিয়েছে কেউ জানে না, এবং ফিরে আসার সময় লিউ তাকে বলে যে ম্যাডাম জিও ঘরে নেই। জি হেং তখন মন খারাপ করে বলে যে এটা স্বাভাবিক বিষয়, তারা হয়তো ঘুরতে বের হয়েছে। এদিকে জুরেন আর ফেং সে মেকানিজম নিয়ে কাজ করছিল। কাজ করতে করতে হঠাৎ জুরেনের হাতে একটু আঘাত পায়। ফেং তখন দৌড়ে গিয়ে জুরেনকে বকা দিতে থাকে, আর তারপর তার হাতে মলম লাগিয়ে দেয় এবং বলে ভাগ্যে সেই মলমটা আমি আমার সাথে রেখেছিলাম। জুরেন ফেংয়ের এসব দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিল। সে তখন বলে যে তুমি একদম আলাদা, তুমি আমাকে একজন রাজা হিসেবে না বরং একজন হাজব্যান্ড হিসেবে ট্রিট করো, যেটা সব মানুষই আশা করে।
এবং তারা সেখানে যা হোক, এরপরে দেখা যায় অনেক সুন্দর চাঁদ উঠেছে দেখে জুরেন তার সেবককে দিয়ে খবর পাঠায় যে সে ফেংয়ের সাথে চাঁদ দেখতে যাবে। এদিকে ফেং বসে বসে লিংবি স্টোনের ছবি আঁকছিল। তখন সেখানে লর্ড চেন আসে। ফেং তখন লিংবি স্টোনের বিষয়টি লর্ড চেনকে বলে। লর্ড চেন বলে, তুমি এসব বাদ দাও, এসব নিয়ে তোমার মাথা ঘামানোর কি দরকার। ফেং তখন আর্টটি মুড়িয়ে সেখান থেকে ফেলে দেয়, আর তারপর তারা দুজন গল্প করতে বসে যায়। তখন সেখানে ময়ূন আসে এবং সে শুনতে পায় ভিতরে ফেং কারোর সাথে কথা বলছে। আসে দরজা নক করতে দ্রুত লর্ড চেন সেখান থেকে চলে যায়। যা হোক, ময়ূন তাকে জানায় যে রাজা তার সাথে চাঁদ দেখার জন্য আসবে। এরপরেই দেখা যায় ফেং আর জুরেন বসে চাঁদ দেখছিল। তারা সেখানে বসে ড্রিঙ্কও করছিল। ফেং তখন জুরেনের হাতে আবারও ওষুধ লাগিয়ে দেয়, আর ওই সময় জুরেন ফেংয়ের কপালে একটু চুমু খায়। ফেং তখন লজ্জা পেয়ে বলে, তুমি অনেক চালাক। আর জুরেন বলে যে তুমি অনেক সুন্দর। তাদের বেশ সুন্দর সময় কাটছিল। জুরেন তখন বলে তার মিউজিক বাজাতে ইচ্ছা করছে। তখন তাকে তানপুরা এনে দেওয়া হয় এবং জুরেন মিউজিক বাজায়, আর তার তালে তালে ফেং নাচে। জুরেন মুগ্ধ হয়ে ফেংয়ের নাচ দেখতে থাকে। এরপরে হঠাৎ করে দেখা যায় যে জুরেন আর ফেং একটি ঘরে আছে এবং তারা রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছে। কিন্তু এই পুরো বিষয়টি জুরেনের স্বপ্ন ছিল। তার যখন ঘুম ভাঙে এবং তার সামনে সে ইয়ানকে দেখতে পায়, সে বলে, তুমি এখানে কেন? ফেং এখানে ছিল না? ইয়ান বলে, আপনি গত রাতে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলেন, তখন কিন্তি আপনাকে ঘরে পৌঁছে দিয়ে গিয়েছে। এখানে তো ম্যাডাম জিউ আসেইনি। জুরেন তখন একটু হতাশ হয়, সে বুঝতে পারে যে সে স্বপ্ন দেখছিল। এরপরে জুরেন কিন্তিকে ডেকে বলে, তুমি গত রাতে আমাকে নিয়ে এসেছিলে তাই না? কিন্তি বলে, আমাকে মাফ করবেন, আমি টহল দেওয়ার সময় দেখলাম যে আপনি ঘরে আসতে পারছেন না, তাই আপনাকে নিয়ে এসেছি। জুরেন তখন তাকে মিষ্টি আলু খেতে দেয় এবং বলে, বলো তো এটা খেতে কেমন? কিন্তি তখন বলে, মিষ্টি আলু আর স্পেশাল কি, নর্মাল। জুরেন তখন বলে, আমি ভাবছিলাম তোমার সাথে মিলে একসাথে এই মিষ্টি আলু পোড়ানো শিখবো, যাতে করে এটার টেস্ট আরও বেড়ে যায়। কিন্তি বলে, আমি জীবনেও মিষ্টি আলু পোড়াইনি, আমি পোড়াতে পারি না। জুরেন আসলে দেখতে চাচ্ছিল ফেং যে স্পেশাল মানুষটার কথা বলেছে যে তাকে মিষ্টি আলু পুড়িয়ে খাইয়েছে সেটা কিনতে কিনা। তবে কিন্তির কাছ থেকে এই কথা শুনে জুরেন অনেকটা আনন্দিত হয়। সে বলে, আচ্ছা আচ্ছা, তুমি কখনো পোড়াওনি, ঠিক আছে। জুরেন তো খুশি হয়ে যায় যে ফেং কিন্তিকে পছন্দ করে না। এরপর দেখা যায় ফেং সেই মেকানিজমটা নিয়ে কাজ করছিল, আর জুরেন তার কাছে আসে। সে ফেং এর জন্য মিষ্টি বানিয়ে নিয়ে এসেছিল। ফেং তখন মিষ্টিটা খেয়ে বলে, অনেক মজা হয়েছে। জুরেন তখন আবারও ফেং এর সেই স্পেশাল মানুষের কথা তুললে ফেং মনে মনে চিন্তা করে, আপনিই সেই স্পেশাল মানুষ, আপনি আপনাকে নিয়ে প্রতিযোগিতা করছেন। যা হোক, এরপরে আবারও দেখা যায় তারা সেই মেকানিজম নিয়ে কাজ করছে। যত দ্রুত সম্ভব এই মেকানিজমের কাজ শেষ করতে হবে, তা না হলে লিংবি স্টোন সুরক্ষিত না। আর এদিকে জি হেং এবং লিউ চিন্তা করছিল তারা আজকে আবারও বাইরে গিয়েছে। তারা এসব নিয়ে কথাই বলছিল, তখনই জুরেন আর ফেং ফিরে আসে। এটা দেখে জি হেং এর অনেক খারাপ লাগে, কেননা সে অসুস্থ হওয়ার পরে জুরেন তাকে বলেছিল আবার দেখতে আসবে, কিন্তু দেখতে যায়নি, অথচ সে ফেংকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সিন শিফট হয়, দেখা যায় ফেং এর কাছে সিমিং আসে। সিমিং এসে বলে যে আপনি কি করছেন, আপনার তো ডংহুয়াকে ভালোবাসার দুর্ভাগ্য উপভোগ করাতে হবে, অথচ আপনি তাকে ভালোবাসা উপভোগ করাচ্ছেন। ফেং তখন বলে, আমি কি করব, আমি তো নিজেকে কন্ট্রোলই করতে পারি না। সিমিং বলে, আমি জানি আপনার পক্ষে এটা কঠিন, তবে আমি আপনাকে একটা বুদ্ধি দিতে পারি। আপনি অন্য একটা ছেলের সাথে মেশা শুরু করুন, যেটা দেখে জুরেনের অনেক হিংসা হবে এবং জুরেন আপনাকে ঘৃণা করতে শুরু করবে। আপনাকে ভালো তো বাসবে, কিন্তু আপনি যেহেতু অন্য কাউকে ভালোবাসেন তাই আপনাকে কাছে টানতে পারবে না। এটাই তো তার ভালোবাসার দুর্ভাগ্য হয়ে গেল, মানে ছ্যাঁকা খেয়ে গেল আর কি। ফেং তখন চিন্তায় পড়ে যায়। এদিকে জি হেং একটি বক্স বের করে এবং বলে ফেংকে সে কিছু জিনিস উপহার দিবে। তারা সিদ্ধান্ত নিয়েছিল ফেং এর পিছু করবে এবং চুইনের দেয়া একটা পারফিউম বের করে। এটা সেই পারফিউম। মনে আছে কিনা কিছু পর্ব আগে চুইন কিন্তু এই পারফিউম মিনসুর গায়ে দিয়ে দিয়েছিল, যে কারণে তারা ধরা পড়েছিল। সেই পারফিউমটা জি হেং ফেংকে উপহার দিতে চায়। যা হোক, জি হেং চলে যায় ফেং এর সাথে দেখা করতে এবং তারা কিছুক্ষণ গল্পের পরে জি হেং বলে যে সে ফেংকে কিছু উপহার দিতে চায়, তবে ফেং তো উপহার নিবে না, সে তো এসব পছন্দ করে না। জি হেং তখন বলে, কিছু না নিলেও একটি গয়না যেটা তাদের দেশে থেকে নিয়ে আসা হয়েছে এবং একটি পারফিউম ফেংকে নিতেই হবে।
জিহ্যাংয়ের জোড়াজুড়িতে ফেং তখন ওই দুইটা জিনিস রাখতে বাধ্য হয়। এবার দেখা যায় জুরেন ফেংকে ডেকে বলে রাজ্যের একটা সাইডে বন্যায় তলিয়ে গিয়েছে, জুরেনকে কিছুদিন সেখানে গিয়ে ওই বিষয়টি সামাল দিতে হবে। ফেং যেন লিংবিস্টন দেখে রাখে এবং ওই মেকানিজমের কাজ এগিয়ে নিতে থাকে। কিংতি তাকে সাহায্য করবে। ফেং তখন আবারও ইম্পেরিয়াল টম্বে চলে যায় কাজ করার জন্য। তবে এবার ফেং একা নয়, ফেংয়ের পিছু পিছু লিউও সেখানে পৌঁছে গিয়েছিল এবং দেখা যায় লিউ ভেতরে ঢুকে। সে তো আর জানতো না যে এখানে অনেক ধরনের মেকানিজম আছে। সে চলতে চলতে একটা পর্যায়ে অসাবধানতাবশত সে মেকানিজম অ্যাক্টিভেট হয়ে যায় এবং প্রচুর পরিমাণে তীর চারপাশ থেকে আসতে থাকে। সে কোনোভাবে সামলে নিলেও একটি তীর তার হাতে লেগে যায়। কিন্তি মনে করে ফেং হয়তো বিপদে পড়েছে। সে দ্রুত সেখানে আসলে লিউ লুকিয়ে পড়ে। কিন্তি ফেংকে সেখান থেকে বাঁচিয়ে বাইরে নিয়ে আসে। বাইরে আসার পর কিন্তি ফেংকে জিজ্ঞাসা করে সে ভয় পেয়েছে কিনা। ফেং তখন বলে ভয় পায়নি। ফেং কিন্তিকে বলে যে কেউ না থাকলে তাকে ফেং বলেই ডাকার জন্য, তারা তো বন্ধু। কিন্তি ইতস্তত বোধ করছিল, তবে ফেং তাকে মানিয়ে ফেলে। ফেং তখন কিন্তিকে জিজ্ঞাসা করে সে কেন বিয়ে করছে না। কিন্তি বলে সে জীবনে কাউকে ভালোই বাসেনি, কিভাবে বিয়ে করবে। তারা সেখানে একসাথে বসে ড্রিঙ্ক করছিল এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিল। ফেং তখন আনমনে বলে ফেলে যে সে একজনকে ভালোবাসতো। ফেং তার জন্য অনেক বোকা বোকা কাজ করেছে, কিন্তু তার মনোযোগ আকর্ষণ করতে পারেনি। কিন্তি তখন অবাক হয়ে তাকিয়ে বলে তোমার মতো মেয়েকেও কেউ অবহেলা করতে পারে। এরপর বলে যে তুমি যদি অন্য কাউকে ভালোবেসে থাকো তাহলে তুমি কেন রাজাকে সার্ভ করছো। ফেং তো অপ্রস্তুত হয়ে যায়, সে এটার কি উত্তর দিবে। কিন্তু তখন বলে আচ্ছা থাক, কিছু বলতে হবে না, তবে কখনো যদি তোমার মনে হয় যে তুমি প্যালেসে ভালো নেই তাহলে তুমি আমাকে বলো, আমি তোমাকে প্যালেসে নিয়ে এসেছি, আমি তোমাকে সাহায্য করব। এদিকে দেখা যায় লিউয়ের হাতে আঘাত পেয়েছে। জিহ্যাং তখন তার হাতে ব্যান্ডেজ করে দেয় এবং লিউ জানায় যে সে নিশ্চিত লিংবিস্টন ওইখানেই আছে, কেননা এত সিকিউরিটি তো কোনো সমাধিস্থলে দেওয়ার প্রয়োজনই হয় না। জিহ্যাং তখন তার সাথে একমত হয়। জিহ্যাং আবারও ফেংয়ের কাছে আসে, তবে ফেং তখন ওই বর্ণাঢ্য মানুষদের তার ঘরের কিছু জিনিসপত্র দান করছিল। ঘর এলোমেলো ছিল। তারপর ফেং বলে যে এখানে অনেক ময়লা, চলুন ভিতরের ঘরে বসা যাক। ফেং জিহ্যাংকে নিজের ভিতরের ঘরে নিয়ে আসে। তবে যাওয়ার সময় জিহ্যাং লিউকে কিছু একটা ইশারা করে যায়। জিহ্যাং আর ফেং যখন ভিতরে বসে কথা বলছিল, জিহ্যাং তখন ফেংকে জিজ্ঞাসা করে সে লিংবিস্টনের ব্যাপারে কিছু শুনেছে কিনা। ফেং বিষয়টা স্বাভাবিকভাবেই নেয় এবং বলে যে হ্যাঁ শুনেছে। জিহ্যাং তখন বলে সে শুনেছে লিংবিস্টন স্বর্গ থেকে পড়েছে। এরই মধ্যে বাইরে থেকে কিছু আওয়াজ আসলে ফেং সেখানে দেখতে চলে যায়। আর জিহ্যাং এই সুযোগে ফেংয়ের ঘর তল্লাশি করতে থাকে কিছু ইনফরমেশন পাওয়া যায় কিনা এজন্য। তখনই সে টেবিলের নিচে একটি কাগজ পড়ে থাকতে দেখে, আর সেই কাগজটা খুলে সে দেখতে পায় তার মধ্যে লিংবিস্টনের ছবি আঁকা, যেটা ফেং এঁকেছিল এবং লর্ড চেনের কথায় ফেলে দিয়েছিল। তবে তখনই সেখানে ফেং চলে আসায় জিহ্যাং দ্রুত সেটা ফেলে দাঁড়িয়ে পড়ে। এরপর জিহ্যাং যখন নিজের ঘরে ফিরে আসে, সে চুইনের দেয়াল লিংবিস্টনের ছবিটি বের করে এবং নিশ্চিত হয়ে যায় লিংবিস্টন ওই সমাধিস্থলেই আছে, যেটা এখন ফেং দেখাশোনা করছে। লিউ তখন বলে ফেং সেখানে একটি মেকানিজম তৈরি করছে, তাই যা করতে হবে আজকেই করতে হবে। জিহ্যাং আজকেই কিছু করতে চাচ্ছিল না, সে আগে চুইনকে খবর দিতে চাচ্ছিল। তবে লিউ বলে যে আজকে যদি আমরা না নিই আর ওই মেকানিজম তৈরি হয়ে যায় তাহলে লিংবিস্টন উদ্ধার করা অনেক কঠিন হবে। তাই জিহ্যাংও লিউয়ের সাথে একমত পোষণ করে লিউকে আজ রাতেই যেতে বলে। এরপরেই দেখা যায় জুরেন ফিরে এসেছে এবং ফেং তার ঘরে আসে আর জুরেনের সাথে কিছু কথা বলতে চায়। সেখানে কিন্তিও উপস্থিত ছিল। কিন্তি তখন সেখান থেকে চলে যেতে চাইলে ফেং কিন্তির দিকে তাকিয়ে বলে যে তোমাকেও দরকার, তুমিও থাকো। তবে ফেং যে কি বলতে এসেছিল সেটা দেখানো হয় না। রাতের সিনে দেখানো হয় লিউ চলে গিয়েছিল সমাধিস্থলে এবং সে ভিতরেও ঢুকে যায়। সে আস্তে আস্তে করে অনেকটা দূর চলে যায়। এদিকে জিহ্যাং তো টেনশনে পায়চারি করছিল, কি হবে না হবে। তখন সেখানে জুরেন আর ফেং আসে। জিহ্যাং একদম শকড হয়ে যায় জুরেন আর ফেংকে দেখে। তবে তারা স্বাভাবিকভাবে সেই জিহ্যাংয়ের সাথে গল্প করতে থাকে। জুরেন তখন বলে যে তার মেয়েড লিউকে তো দেখছে না, সে কোথায়। জিহ্যাং তখন বলে যে আমি বন্যা কবলিত মানুষকে আমার কিছু জামা কাপড় দিতে চাই, তাকে সেগুলো আনতেই পাঠিয়েছি, কিন্তু সে এখনো ফিরে আসেনি। তার কি কিছু হয়েছে? উল্টো জিহ্যাং জুরেনকে জিজ্ঞাসা করে। জুরেন বলে না, তেমন কিছু না, দেখছি না তাই জিজ্ঞাসা করলাম। জুরেন তখন জিহ্যাংকে বলে তুমি একটু মিউজিক প্লে করো। জিহ্যাং তখন যায় মিউজিক প্লে করার জন্য, কিন্তু তখনই সেখানে কিন্তি চলে আসে লিউকে নিয়ে। লিউ ধরা পড়েছিল।
পাস্টের একটি সিনে আমরা দেখতে পাই যে লিউ লিংবিস্টনের কাছে পৌঁছে গিয়েছিল, তবে সেখানে আগে থেকেই কিন্তি তার সেনাবাহিনী নিয়ে রেডি ছিল। তার মানে তারা জানতো যে আজ রাতে লিংবিস্টন চুরি হতে চলেছে। লিউ তখন বলে এই সম্পূর্ণ তার প্ল্যান, জিহেং কিছুই জানে না, সে এই লিংবিস্টন চুরি করতে গিয়েছিল। তবে জুরেন জিহেংকে বলে যে তুমি এবার কি বলবে। জিহিং তখন কথা ঘোরানোর জন্য বলে যে আপনি কি আমাকে বিশ্বাস করেন না? যখন ফেং আপনার মিষ্টিতে বিষ দিয়েছিল তখন তো আপনি ফেংকে বিশ্বাস করেছেন। জুরেন তখন চায়ের কাপ ছুঁড়ে ফেলে দিয়ে বলে তোমার সাহস তো কম না, তুমি নিজের সাথে ফেং এর তুলনা করো। ফেং তখন জুরেনকে শান্ত করে আর তারপর বলে যে আমার সাথে অন্যায় হয়েছিল, কিন্তু তোমার সাথে তো অন্যায় হচ্ছে না। তুমি তো লিংবিস্টন চুরি করতেই যাচ্ছিলে। তুমি আমাকে যে পারফিউমটা উপহার দিয়েছো সেই পারফিউমের সাথে অন্যরকম কিছু ছিল। এই পারফিউম যার ঘরে থাকে এই পারফিউমের ঘ্রাণ তার সাথে স্ট্রংলি থেকে যায় এবং সে যেখানেই যাক না কেন এই ঘ্রাণ অনুসরণ করে তাকে খুঁজে পাওয়া যায়। তারপরে হঠাৎ করে সমাধিতে মেকানিজম অ্যাক্টিভ হয়ে গেল। আমি ভেবেছিলাম হয়তো আমার ভুলে অ্যাক্টিভ হয়েছে, কিন্তু আমার ধারণা তখন পাল্টে গেল যখন আমি এই তীরটি দেখলাম। কিন্তির কাছ থেকে সে একটি তীর বের করে, যে তীরের আগায় রক্ত লেগেছিল, এবং ওই তীর দেখেই ফেং সন্দেহ করেছিল যে এখানে কেউ এসেছিল। আর এরপরে যখন জিহেং পরের বার গিয়ে তাকে লিংবিস্টনের কথা বলে তখন ফেং নিশ্চিত হয়ে গিয়েছিল যে জিহেং লিংবিস্টন চুরি করার চিন্তা করছে। আর তার উপরে সে ওই কাগজটি দেখে পুরোপুরি বুঝতে পেরেছিল যে জিহেং তার ঘর তল্লাশি করেছে এবং এই কাগজও দেখে গিয়েছে। লিউ তখন বলে ম্যাডাম জিউ, আপনি অনেক বুদ্ধিমতী, আপনার কাছে হেরে গিয়ে আমার কোনো দুঃখ নেই। তবে প্রিন্সেস এই ব্যাপারে কিছুই জানে না, এই সব কিছু আমার দায়, আমার দোষ। এটা বলে লিউ কিন্তির একটি ছুরি দিয়ে নিজের গলা কেটে ফেলে, আত্মহত্যা করে ফেলে। জুরেন তখন বলে তুমি সত্যি কথা বলো, তাহলে পূর্বে তোমার সাথে কাটানো সময়ের কথা বিবেচনা করে আমি তোমাকে ছেড়ে দিব। জিহিং তখন উঠে রেগে বলে যে পূর্বে আমার সাথে কাটানো সময় আপনি কি কখনো আমাকে ভালোবেসেছেন? তোমার মধ্যে অনুতাপের লেশ মাত্র নেই। আর তারপর কিন্তিকে বলে জিহেংকে কারাগারে নিয়ে যেতে। তবে জিহেংকে কারাগারে নিয়ে গিয়েছে এই খবর জুরেনের বড় ভাইয়ের কাছে গেলে সে তার সৈন্যকে বলে যে কোনো সময় সুযোগ পেলে জিহেংকে মেরে ফেলতে, কেননা জিহিং যদি মুখ খোলে তাহলে সেও ফেঁসে যেতে পারে। এরপরে দেখা যায় জেলে জিহিং এর সাথে ফেং দেখা করতে আসে। জিহেং তখন ফেংকে বলে তুমি কি আমার মজা নিতে এসেছো? ফেং বলে আমি তোমার মজা নিতে আসিনি, আমি তোমাকে এটা জিজ্ঞাসা করতে এসেছি তুমি কার হয়ে কাজ করছো। তবে জিহেং তো বলবে না। ফেং তখন বলে জিহেং তুমি কি সত্যি সবকিছু ভুলে গিয়েছো? তোমার স্মৃতি চলে গিয়েছে তাই না? এটা শোনা তো জিহেং অবাক হয়ে যায়। সে এগিয়ে এসে বলে যে তুমি কি আমাকে চেনো? তুমি কি আমাকে পাস্টে দেখেছো? ফেং বলে যে তুমি বলো তাহলে জুরেন তোমাকে ছেড়ে দিবে। জিহেং বলে আমাকে যে বাঁচিয়েছে আমি তার ইচ্ছা এসব করেছি, আর আমি মরে গেলেও তার নাম বলবো না। ফেং তখন বলে যে জিহেং তুমি সবকিছু ভুলে গেলেও তুমি অন্য কারো কথায় পরিচালিত হও না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর ড্রামার এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়।